পর্যায়ে আমরা দেখব পিএসপি ম্যাথ ফাংশন। ম্যাথ এটার এই যে পিএসপির এই জিনিসটি সবচেয়ে বেশি আমার ভালো লাগে যে অনেকগুলো লাইব্রেরি ফাংশন দেওয়া আছে। এবার হচ্ছে আমরা কি দেখব পিএসপি ম্যাথ ফাংশন। ম্যাথ ফাংশন কি, এখানে আমার আগের দিনের আমার যেগুলো ছিল আমি সবগুলো বাদ দিয়ে এখানে লিখে দেবো যে পিএসপি ম্যাথ, অর্থাৎ এই ম্যাথের মাধ্যমে আমরা কি করব, ম্যাথমেটিক্সের যে আমার ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে পারবো। যেমন আমি প্রথমে আসি যে পিএসপি হ্যাজ এ সেট অফ ম্যাথ ফাংশন দ্যাট অ্যালাউস ইউ টু পারফর্ম ম্যাথমেটিক্যাল টাস্কস অন নাম্বার। বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল টাস্ক আমরা করতে পারবো। যেমন হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটা দেওয়াই আছে যে পাইয়ের যে মান, সেই মানকে সে আমরা জানি পিএসপি মানে পাইয়ের মান 3.1416 এই পর্যন্ত আমরা জানি, কিন্তু এটা হচ্ছে পাই হচ্ছে বিশাল একটা নাম্বার, অনেক বড় একটা নাম্বার। এবং পাই আমরা কোন কাজে ব্যবহার করি, সাধারণত বৃত্ত সংক্রান্ত মানে সার্কুলার টাইপের কোনো কিছু, আমরা এরিয়া হতে পারে, ব্যাস হতে পারে, এটা বের করতে গেলে আমাদের পাই লাগে। এই যে পাইয়ের যে মানটা, এই পাইয়ের মানটাই সরাসরি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে, যে ভেরিয়েবল আমি বলবো পাইয়ের মান, এইভাবে আমি পাই বলবো, পাইয়ের মানটা আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিলাম। এইবার ধরুন আমি এর সাথে সরাসরি এখান থেকে আমি কাজ করতে পারবো, অর্থাৎ এই যে পাই, এই পাইয়ের একটা মানই তারা এখানে আমাদের বলে দিয়েছে, মানে একটা ফাংশনের মধ্যে তারা স্টোর করে দিয়েছে পিএসপি। এবার আমি বললাম যে অ্যাডিশন ইকুয়াল, মানে আমি যোগ করব, কি যোগ করব, এই যে পাই ফাংশন আছে, পাই ফাংশনের মান কি, এই যে পাই ভেরিয়েবলের মানই হচ্ছে পাই ফাংশন, এর সাথে আমি যোগ করব 5, তাহলে 5 আর 3 কত হবে 8, এবং সেটাকে আমি ইকো করব কি, কাকে ইকো করব, অ্যাডিশনকে, অ্যাডিশন। এবং আমি দেখাবো যে একে এডিশন করলে কত আসতেছে, এই 8 আসতেছে, এই যে 8.141, অর্থাৎ ওই পাই যে ফাংশন, সেই ফাংশনকে আমি ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারতেছি। এবার পিএসপি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ফাংশন, যেমন কি ধরুন মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ফাংশনস ক্যান বি ইউজ টু ফাইন্ড দ্য লোয়েস্ট আর হাইয়েস্ট ভ্যালুস ইন দ্য লিস্ট আর্গুমেন্টস। যেমন ধরুন আপনাকে দেওয়া হলো অনেকগুলো ফাংশন, আপনাকে দেওয়া হবে অনেক 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 আপনাকে দেওয়া হবে। যেমন আমি একটা করলাম যে নাম্বারের আমি একটা সেট তৈরি করব, নাম্বারে আমি একটা সেট তৈরি করব, যেমন এটাই আমি কপি করে তারপরে দেখাচ্ছি, তাহলে এটা আমার দরকার নাই। এইখানে আমি সরাসরি মিনিমাম নাম্বারটা এইখানে যা আছে এর মধ্যে আমি মিনিমাম নাম্বারটা খুঁজে বের করব। এরকম কতগুলো নাম্বার এখানে আছে, এই ফাংশনটার নামই মিনিমাম ফাংশন। মিনিমাম ফাংশনের মধ্যে যা আছে, যতগুলো সংখ্যা আছে এর মধ্যে যেটা মিনিমাম, এখানে মিনিমাম কোনটা, মানে সবচেয়ে ছোট হচ্ছে -200, একে কি করবে, ইকো করবে। এই জিনিসটা আমরা এখানে দেখব, এই যে -200 বলে দিচ্ছি। এখানে খুবই ইজি, এখানে মিনিমামের জায়গায় আপনি যদি বলে দেন ম্যাক্সিমাম, তাহলে তো আপনার এই ম্যাক্সিমামটা বের হবে। এই যে এখানে যে আমি বললামই তো, তাহলে ম্যাক্সিমাম কত আছে, 150 এখানে বের হয়ে গেল। এইরকম মিনিমাম ম্যাক্সিমাম। এরপর হচ্ছে এবিএস ফাংশন। এবিএস হচ্ছে কি, এবিএস প্রত্যেকটা নামের শর্ট ফর্ম। এবিএসটা হচ্ছে কি আমি ঠিক বলতে পারতেছি না। দ্য এবিএস ফাংশন রিটার্নস দ্য অ্যাবসলিউট, এই যে অ্যাবসলিউট পজিটিভ ভ্যালু অফ এ নাম্বার। যেমন এই যে -6.7 এর অ্যাবসলিউট পজিটিভ ভ্যালু কত, আপনি কোন একটা ক্যালকুলেশন করলেন যেখানে আপনার মাইনাস নাম্বার চলে আসতেছে, আপনার অ্যান্সারে মাইনাস নাম্বার চলে আসতেছে, আপনি চাচ্ছেন সেটাকে পজিটিভ করে দিতে, তখন আপনি এটাকে পজিটিভ এইভাবে করে দিবেন। -6.7 আছে, সেটাকে আপনি 6.7 পেয়ে গেলেন। এবার স্কোয়ার রুট, এটা আমাদের লাগে। এখন এটার আমি একটা জিনিস দেখাবো, স্কোয়ার রুটের মাধ্যমে আমি একটা সিস্টেম দেখাবো। যেমন আমার ফাংশনটা হচ্ছে স্কোয়ার রুট, যেমন স্কোয়ার রুটের মাধ্যমে আমি একটা ম্যাথ করে দেখাবো। কোন ম্যাথ আমি করে দেখাতে পারি, স্কোয়ার রুট আমি একটা ম্যাথ করে দেখাবো। যেমন ধরুন না, ম্যাথ না, আমি এমনি একটা ফাংশন দেখাচ্ছি, ফাংশন তৈরি করে দেখাচ্ছি যে ধরুন আপনি একটা ভ্যালু দিবেন, সেই ভ্যালুটা কি হয়ে যাবে, সেই ভ্যালুটা হয়ে যাবে ধরুন 66। এখন আপনার কি বাইর করতে হবে, এর বাইর করতে হচ্ছে স্কোয়ার রুট বলতে বোঝা আমরা যেটাকে করি বর্গ, না বর্গমূল করি, আমরা যেটাকে বর্গমূল করি। তাহলে এই এক্স ইকুয়াল এইটা, এখানে এটার মধ্যে আমি একটা ফাংশনের মধ্যে ঢুকাবো। এই ফাংশনের নাম আমি দিব স্কোয়ার, এরপর আমি বলবো রুট। স্কোয়ার রুট ইকুয়াল হবে, আমার ফাংশনের নামটা কি, আমার ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার রুট। এই যে আমার ফাংশন, এর মধ্যে আমি কাকে দিতে হবে, আমার এক্স কে দিতে হবে, তাহলেই এটা হয়ে যাবে। এবার আমি কাকে কি করব, ইকো করে দেবো। আমি অ্যান্সারটা দেখতে চাচ্ছি, এই যে স্কোয়ার রুট আমি এখানে বলে দিব। তাহলে এই স্কোয়ার রুট কাকে করবে, এক্স কে করবে, এক্স এর মান কত 66, যা হবে সেটা আমার ইকো করে এখানে দেখাবে। তাহলে 8.124
8.124। এখন আমি 66 এর পরিবর্তে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা বলি, সেটা কত? 8 8 64। তাহলে আমি এটা যদি দেই তাহলে আমার কত আসবে? 8 আসবে। এই হচ্ছে আমার স্কোয়ার রুট। এখন এটা দ্বারা আমরা ম্যাথমেটিক্সও করতে পারি, যেমন ফিজিক্সে অনেক কিছুতেই আমাদের এই স্কোয়ার রুট এর প্রয়োজন পড়ে। ফিজিক্সে এরকম আমাদের ম্যাথমেটিক্স আছে, স্কোয়ার রুট ম্যাথ তো অনেকই আছে, এখন মনে পড়তেছে না। এভাবে আমরা স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট করার পর আমরা তারপরে আরো যাই রাউন্ড ফাংশন। রাউন্ড হচ্ছে কি? আপনার যা থাকবে ওই যে রাউন্ড ফিগার কথাটা যে আমরা প্রায় ব্যবহার করি, যেমন 99 টাকা যদি হয় তাহলে রাউন্ড ফিগার, সেটা রাউন্ড ফিগার কত? 100। যেমন 0.6 এর রাউন্ড ফিগার কত হবে? 1। 0.49 রাউন্ড ফিগার কত হবে? 0. এই দুইটি আমি দেখাবো এবং এটা আমি ব্যাখ্যা করে বুঝাবো যে কেন এটা রাউন্ড ফিগার এত আর কেন এটা রাউন্ড ফিগার এত, সেটা আমি দেখাচ্ছি। রাউন্ড ফিগার তো আশা করি বুঝতে পারছেন। এই রিটার্ন এটা আমার লাগবে না, এইটা আমার লাগবে না। আচ্ছা, এইবার এখানে দুইটা জিনিস আসবে, এর মাঝখানে আমার একটা ইকো করতে হবে, একটা ব্রেককে আমার ইকো করতে হবে। ব্রেক ইকো করার পরে একটা 1 আসতেছে, একটা 0 আসতেছে। কেন? কারণ 0.6 এটা হচ্ছে কি 0.5 এর চেয়ে বড়, অর্থাৎ অর্ধেকের চেয়ে যদি বড় হয় তাহলে পরবর্তী রাউন্ড ফিগার দেখাবে, এটা 0.5 এর চেয়ে ছোট। এই কারণে আমরা জানি কি এই যে পয়েন্টের পরের সংখ্যাটা 5 এর চেয়ে ছোট আর এটা পয়েন্টের পরের সংখ্যাটা 5 এর চেয়ে বড়, তখন এ 0 দেখাচ্ছে, মানে এর রাউন্ড ফিগার কত? 0। যেমন আমি আরেকটা দেখাই, এটা একটা আমি কন্ট্রোল ডি করি, কপি করি। এটাকে যদি আমি করি ধরুন 699 আমি করলাম, তখন কি করবে? 699 শো করতেছে, 699 শো করতেছে। কারণ এ শুধুমাত্র রাউন্ড ফিগার কার করতে পারে? ডেসিমালের রাউন্ড ফিগার করতে পারে। যেমন 609, এখন যদি আমি 5 দেই, এখানে 5 দেই, তখন কি হবে? যখন আমি তখন কাকে ধরবে? কি হলো? কোথাও একটা মিস্টেক হয়েছে, কন্ট্রোল জেড করে দিই। 700 এই যে এইটা আমি বাদ দিয়ে দিই। 699.5, 5 কেও কত ধরতেছে? 5 কেও সে 1 করে দিচ্ছে, 1 বাড়াইয়ে দিচ্ছে। এই কারণে সে রাউন্ড ফিগারটা ওই দিকে নিয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। রাউন্ড ফিগার এগুলো ইজি। র্যান্ডম নাম্বার, এই ফাংশনটা আপনারা বাস্তবিক পক্ষে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটার আপনারা অনেক কাজও দেখেছেন, র্যান্ডম নাম্বারের কাজ। যেমন একটু সবাই মনে করুন যে যখন আপনি কোনো কিছু ওটিপি পান, ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড, যেমন আপনি কি করতেছেন? লগ ইন করতেছেন। লগ ইনে আপনার ইমেইলে অনেকদিন পর আপনি লগ ইন করতেছেন, আপনার ইমেইলে একটা নাম্বার পাঠায় অথবা আপনার মেসেজে একটা নাম্বার পাঠায়। আপনি যদি ফোন নাম্বার ওখানে দেওয়া থাকে একটা নাম্বার পাঠায়, যেমন 26677 এরকম একটা নাম্বার আপনার চলে আসলো। আপনার ওটা যখন আপনি ইনপুট করেন এবং লগ ইন করেন তখন আপনার লগ ইন হয়ে যায়। এই যে একটা নাম্বার, বারবার একটা নতুন নাম্বার আসতেছে, বারবার একটা নতুন পাসওয়ার্ড আসতেছে, এটা কে করে দেয়? এটাই র্যান্ডম ফাংশন করে দেয়। এখানে 10 থেকে 100-এর মধ্যে দেখবেন আপনি, যখন আমি এটা বারবার রিফ্রেশ করব দেখবেন যে ভিন্ন ভিন্ন নাম্বার আসতেছে। এবার 59 আসছে, পরবার 38 আসছে, পরবার 73 আসছে, এইরকম। এখন আপনি যাচ্ছেন এটা 10 সংখ্যার মধ্যে, মানে 4 সংখ্যার মধ্যে হোক, তখন আপনি বলবেন 4 সংখ্যার সর্বনিম্ন মান কত? 1000 এবং সর্বোচ্চ মান কত হতে পারে? আমরা প্রাইমারিতে পড়েছি কিন্তু 4টা 9, তাহলে এর মধ্যে আপনার নাম্বারগুলো দেখাবে 9800 এত এত। যতবার রিফ্রেশ করবেন ততবার নতুন নতুন ভ্যালু আসবে। এখন এটার দরকার কি? এটার দরকার আমাদের এরকম এই কে বারবার এই নাম্বার ওখানে গিয়ে ওয়েবসাইটের মধ্যে ঢুকে নাম্বার আপনাকে সেন্ড করবেন, এটা এরকম সেট করা থাকে ব্যাকএন্ডে, যে যার মাধ্যমে আমরা এই নাম্বারগুলো পাই, যেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে র্যান্ডম ফাংশন, মনে রাখতে হবে র্যান্ডম, এই কারণে বলা হচ্ছে র্যান্ডম ফাংশন। এরপরে ম্যাথ গেল, এবার পিএসপি কনস্ট্যান্ট এইগুলো সম্বন্ধে ধারণা থাকা খুবই জরুরি, কারণ আমরা এই পরবর্তীতে এগুলো ব্যবহার করব যখন আমরা প্রজেক্ট করব। এখানে এই কারণে আমরা কি করতেছি? এগুলো সম্পর্কে ধারণা নিচ্ছি। পিএসপি কনস্ট্যান্ট আপনারা নিজেরা পড়লেও এগুলো ভালোভাবে বুঝতে পারবেন যদি ইংরেজিতে আপনাদের জ্ঞান থাকে ভালো। পিএসপি কনস্ট্যান্ট কি আগেই আমি বুঝাইছি যে কনস্ট্যান্ট হচ্ছে আমরা কোনো কিছুকে কখনোই পরিবর্তন করব না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট। যেমন হচ্ছে এই দেখুন, কনস্ট্যান্ট আর লাইক ভেরিয়েবলস এক্সেপ্ট দ্যাট ভেরিয়েবল আর কনস্ট্যান্ট সেম, কিন্তু পার্থক্য হচ্ছে কি ওয়ান্স দে আর ডিফাইন্ড দে ক্যান নট বি চেঞ্জড অর আনডিফাইন্ড। যখন আপনি বলে দিবেন যে এটা আমার কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্ট ওই ওয়েবসাইটের মধ্যে ওই পেজে ওই যে আপনার কোডগুলো লিখবেন তাতে ও সবসময় কনস্ট্যান্টই থাকবে, মানে তা সে আর কখনোই পরিবর্তন হবে না। যেমন আমাদের এই কনস্ট্যান্ট তৈরি করার জন্য আমাদের যে ফাংশনটা লাগে সেই ফাংশনটার নাম হচ্ছে ডিফাইন, অর্থাৎ আপনি ডিফাইন করে দিবেন, এটা হচ্ছে সিনট্যাক্স। যেমন হচ্ছে
প্রথমে একটা আপনি ওই যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টের নাম দিবেন, নামের পরে তাকে ভ্যালু দিবেন, তারপর আপনি তাকে বলে দিবেন কি কেস সেন্সিটিভ নাকি কেস ইনসেনসিটিভ। যেমন আমি এটা সম্পূর্ণ কপি করব, কপি করার পরে আমি এখানে পেস্ট করব। আমি প্রথমে নাম দিব পাই, আমি এর ভ্যালু দেব 3.1416, 3.1416, মানে মোটামুটিভাবে যারা আর কি ম্যাথ করেছেন আমি একে বলে দিলাম কেস ইনসেনসিটিভ। এরপরে এটা স্ট্রিংও হতে পারে, এর কোনো ঠিক নাই। এবার আমি ইকো করব এবং আমি ইকোতে কার নাম দিব, ইকোতে আমি নাম্বার দিব পাই এর নাম্বার দিব। এখানে এটা কি ভেরিয়েবল লেখে কি লেখে না একটু 1 মিনিট চেক করি। পার্স এরর আছে। আচ্ছা ডিফাইন তাহলে কিভাবে করে এটা একটু বিষয়, দাঁড়ান আমি একটু দেখে আসি। পাই ইকো গ্রিটিং আছে, কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে পাই, শুধু নামটা দিলেই হবে পাই। তখন আমার মান কত আসবে, সিনট্যাক্সের আনএক্সপেক্টেড কেস কেস, আচ্ছা কেস, এইখানে কেসের এটা ভুল আছে। ও আচ্ছা এটা এখানে প্রয়োজন নাই, সরাসরি আমরা এটা দিয়ে দিতে পারবো। তারপর যে 3.1416, এই যে 3.1416 এখানে শো করতেছে। আর এখানে একটা কথা বলছে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট পাই, আনডিফাইন্ড কনস্ট্যান্ট পাই অ্যাজিউমড পি আই পাই। আচ্ছা এখানে একটা আমি মিস্টেক কি করেছি দেখুন, এখানে আমাকে কি করতে হবে, কোটেশনের মধ্যে দিতে হবে, যেহেতু এটা একটা নাম, কোটেশনের মধ্যে আমি যদি দিয়ে দিই তখন 3.1416 আমি পেয়ে যাচ্ছি। এখন এই যে আমি পাই ডিফাইন করে দিলাম, এই যে ডিফাইন মানে হচ্ছে সংজ্ঞায়িত করে দিলেন, এটা সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে সেম জিনিসই থাকবে। এটা হচ্ছে এরকম। এখন এটা এরকম একটা ভ্যালু হতে পারে, যেমন এটা হচ্ছে নাম আর ওয়েলকাম টু W3 স্কুলস। এখন এটার সুবিধাটা কি দেখুন, আপনি সুবিধা হচ্ছে এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি সবাইকে যখন আপনার পেজকে ওপেন করবে তখনই আপনি এটা দেখাতে চাচ্ছেন। যখনই কেউ এটা পেজ আপনার ওপেন করবে তখন আপনি বারবার আপনার এই জিনিসটা তৈরি করার দরকার নাই, বারবার বিভিন্ন জায়গায় এই জিনিসটা আপনার লিখতে হবে না। আপনি একবার এই যে শুধু গ্রিটিং এটা আপনি তৈরি করে নিয়েছেন, যেখানে যেখানে আপনি বলবেন যে এটা এই পেজ ওপেন করলে এটা বলো, তখন এই ইকো করে দিলেই হয়ে গেল। আর আপনি এটা যে এইখানে আমি যে মিস্টেকটা করেছিলাম, এটা এখানে ট্রু অথবা ফলস দিতে হবে, তাহলে বোঝা যাবে সে কেস সেন্সিটিভ নাকি কেস ইনসেনসিটিভ। আচ্ছা তারপর হচ্ছে কনস্ট্যান্ট অ্যারেস, যেমন অ্যারের মাধ্যমে আমরা এটা ডিফাইন করতে পারবো, যেমন কার, আলফা রোমিও, BMW টয়োটা, ইকো কার, কার 0 নাম্বার মানে হচ্ছে এই যে আলফা রোমিও যে থাকবে তারটা এখানে প্রিন্ট করবে। এখানে গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি স্কিপ করে যাব। তারপর আছে কনস্ট্যান্ট আর গ্লোবাল, এটা গুরুত্বপূর্ণ না, অত বেশি জরুরি। পরবর্তী টিউটোরিয়াল আমরা দেখব PHP অপারেটরস। আর আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।